সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুব্রত স্যার। আমরা গত ক্লাসে যে প্রশ্নটা করেছিলাম, অর্থাৎ আমরা হিসাব বিজ্ঞান যে তোমাদের প্রিটেস্ট পরীক্ষায় যেটি অনুষ্ঠিত হবে, অলরেডি তার সিলেবাস শেষ করা হয়েছে। এখন আমরা রিভিশন ক্লাস, আজকে আমরা পঞ্চম অধ্যায়ের রিভিশন ক্লাস করব। পঞ্চম অধ্যায় হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। অর্থাৎ এই অঙ্ক থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় দুইটা প্রশ্ন আসবে, দুইটা প্রশ্নেরই সমাধান করতে হবে। আর প্রিটেস্ট পরীক্ষায় তোমাদের এখান থেকে হচ্ছে যে আমরা ফেজ 1 যেটি করা হয়েছে সেখান থেকে একটি প্রশ্ন আসবে, অবশ্যই একটির উত্তর দিতে হবে। তাহলে অবশ্যই বুঝতে পারছো এই অধ্যায়ের গুরুত্ব কতটুকু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে বোর্ড প্রশ্নটা সমাধান করবো সেটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2019। দেখো, আগে অঙ্কটা একটু পড়ে ফেলো। রিফাত অ্যান্ড কোম্পানি লিমিটেডের রিয়ামিল 31শে ডিসেম্বর 2018 হিসাবের নাম দেওয়া রয়েছে, ডেবিট টাকা রয়েছে, ক্রেডিট টাকা রয়েছে। ক্রয় অর্থাৎ যেগুলো ডেবিট দিকে ছিল সেগুলো ডেবিট দিকে, টাকার পরিমাণ রয়েছে। যেগুলো ক্রেডিট দিকে ছিল টাকার পরিমাণ ক্রেডিট দিকে রয়েছে। দেখো, সমন্বয় রয়েছে। অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণে আমরা ফার্স্ট ইয়ারে যেটা করেছি এখানেও একই অবস্থা, কিন্তু এখানে একটু কিছু জিনিস এক্সট্রা রয়েছে, যেমন সাধারণ শেয়ার রয়েছে, সাধারণ সঞ্চিতি রয়েছে, আয়কর রয়েছে। এই জিনিসগুলো আমরা বিগত ক্লাসে কখনো করি নাই, অর্থাৎ যে প্রথম পত্র যেটা করেছিলাম সেটি করি নাই। এটা দ্বিতীয় পত্রের ভিতর এইটুকু হচ্ছে পার্থক্য। তাহলে দেখো, প্রথমে বলা আছে সহকারী মজুত পণ্যের মূল্যের 2,20,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, তার মধ্যে 20,000 টাকা পণ্যের মূল্য অন্তর্ভুক্ত রয়েছে যা বিক্রয় করা হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে সাথে অঙ্কটা করে ফেলো। তাহলে হচ্ছে ক নম্বরে করবো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করবো। ক নম্বরে কি বলছিল? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তাহলে অবশ্যই আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করে ফেলি। তাহলে একের পদে লিখো বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। তাহলে হচ্ছে আমার ক নম্বরে যেহেতু বলেছিল বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা নির্ণয় করে ফেলি। শুরুতে হচ্ছে সবটাকে ফেলি বিবরণ। আমরা লিখব বিবরণ টাকা। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা কিভাবে নির্ণয় করে ফেলি? আগে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যেটা থাকবে, তারপর ক্রয় সংক্রান্ত যে কোনো খরচগুলো রয়েছে সেগুলো আমরা বসাবো। তারপর হচ্ছে সহকারী মজুত পণ্য ওখান থেকে বাদ দেওয়ার পর যেটি থাকবে সেটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আমরা একইভাবে করে ফেলি। আগে রয়েছে যে প্রারম্ভিক মজুত পণ্য রয়েছে কত? 1/1/2018। তোমরা আমার সাথে প্রশ্নটা খেয়াল করবা। মজুত পণ্য রয়েছে 1/1/2018 কত টাকা? 2 লক্ষ টাকা। তাহলে হচ্ছে আমরা লিখে ফেলি যে মজুত পণ্য 1/1/18 কত টাকা ছিল? 2 লক্ষ টাকা। তাহলে যেহেতু এখানে 2 লক্ষ টাকা আমরা এখানে বসালাম। এবার দেখো যে মজুত পণ্যের সাথে ক্রয় রয়েছে কিনা, মজুরি সংক্রান্ত কোনো কিছু রয়েছে কিনা, কিংবা পরোক্ষ সংক্রান্ত কোনো কিছু জিনিস, প্রত্যক্ষ সম্পর্কিত কোনো কিছু জিনিস বলে দেওয়া আছে কিনা। তাহলে ক্রয় বসালাম আমাকে। ক্রয় হচ্ছে কত টাকা? 5,35,000 টাকা। ক্রয় 5,35,000 টাকা। তাহলে মজুত পণ্য হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, তারপর বসালাম ক্রয়। তারপর দেখো এই প্রশ্নে রয়েছে কি রয়েছে? মজুরি রয়েছে। মজুরি রয়েছে কত? 1,50,000 টাকা। তাহলে মজুরি 1,50,000। তারপর দেখো এখানে হচ্ছে আর কোনো কিছু দেওয়া নেই। এবার হচ্ছে আমরা টোটাল তিনটা যোগ করি, 2 লক্ষ, 5,35,000 আর 1,50,000। এই টোটাল এই তিনটা যোগ করার পরে যোগফলটা করে ফেলো, হবে 8,85,000 টাকা। 8,85,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ এটা খুব সহজ জিনিস। আগেও আমরা যেভাবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করেছি ঠিক একইভাবে এখনো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। তাহলে এবার দেখো সমন্বয়ে কিছু বলেছে কিনা। সহকারী মজুত পণ্যের মূল্য 2,20,000 টাকা মূল্যায়ন করা হয়েছে।
তার মধ্যে 20,000 টাকা মূল্যের পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। 20,000 টাকা পণ্যের মূল্য কি রয়েছে? অন্তর্ভুক্ত রয়েছে বা অসংরক্ষিত পণ্য। তাহলে এখানে দেখো সমাপনী মজুদ পণ্য কি ছিল? এবার আমরা লিখবো বা সমাপনী মজুদ পণ্য বা সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য ছিল কত টাকা? 2,20,000 টাকা। দেখো এখান থেকে যদি আর কোনো কিছু বলে না দিত তাহলে আমরা এই টোটাল হচ্ছে টাকা থেকে অবশ্যই কি করতাম, যে সমাপনী মজুদ পণ্যটা বাদ দিয়ে দিতাম। তাহলে সমাপনী মজুদ পণ্যটা যদি বাদ দিয়ে দিতে পারতাম বা সমাপনী মজুদ পণ্যটা বাদ দেওয়ার পর যেটি থাকবে সেটিকে বলা হতো বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে বলে দিছিল যে সমাপনী মজুদ পণ্য কত টাকা? 2,20,000 টাকা। তার মধ্যে মানে যার মধ্যে 20,000 টাকা মূল্যে পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, তার মানে কি এটা আমাকে অবশ্যই বাদ দিতে হবে, লিখতে হবে বাদ অসংরক্ষিত পণ্য। তাহলে আমরা কি লিখবো? মাইনাস অসরবরাহকৃত পণ্য। তাহলে হচ্ছে আমরা কি লিখলাম? অসরবরাহকৃত পণ্য হচ্ছে কত টাকা ছিল? 20,000 টাকা। তাহলে এখান থেকে যদি 20,000 মাইনাস করি তাহলে হচ্ছে কত? 2 লক্ষ। তাহলে দেখো যেহেতু এটা মাইনাস ছিল অবশ্যই এখান থেকে সমাপনী পণ্য থেকে অসংরক্ষিত পণ্য বাদ দিলাম কত টাকা? 20,000 টাকা। তাহলে 2,20,000 থেকে 20,000 বাদ দিলে হয়ে যাচ্ছে 2 লক্ষ। তাহলে 8,85,000 টাকা থেকে আমরা কত টাকা বাদ দিব? 2 লক্ষ টাকা যদি বাদ দেই তাহলে হবে কত? 6,85,000 টাকা। এই 6,85,000 টাকার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমার কুমিল্লা বোর্ড 2019 এর প্রথমে যেটি চেয়েছিল যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তাহলে শুরুতে মজুদ পণ্য প্রশ্ন যেটা ছিল আমরা সেটা করলাম, তারপর হচ্ছে ক্রয় বা মজুরি ছিল প্রশ্নে, সেগুলো আমরা যোগ করলাম। তারপর হচ্ছে দেখো নিয়ম অনুযায়ী সমাপনী মজুদ পণ্যটা কি করতে হবে? বাদ দিতে হবে। কিন্তু এখানে সমন্বয় বলেছিল যে সমাপনী মজুদ পণ্যের মূল্য 2,20,000 টাকা, যার মধ্যে 20,000 টাকা মূল্যের পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। কত টাকা মূল্যের? 20,000 টাকার পণ্য। যেহেতু 20,000 টাকা পণ্যের মূল্য অন্তর্ভুক্ত রয়েছে সেহেতু অবশ্যই এই সমাপনী মূল্য 2,20,000 টাকা থেকে 20,000 টাকা কি হবে? বিয়োগ যাবে। বিয়োগ যাওয়ার পর হলো 2 লক্ষ। 8,85,000 থেকে 2 লক্ষ বাদ দিলে হলো কত? 6,85,000 টাকা। এটি ছিল বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই ক নাম্বারটা বুঝতে পেরেছি। এবার খ নাম্বার দেখো, খ নাম্বার হচ্ছে 2018 সালে মোট মুনাফা এত টাকা ধরে উক্ত বছরের নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করো। তাহলে অবশ্যই আমরা কোম্পানির নাম লিখে ফেলি। আচ্ছা সম্পূর্ণ মুছে গেল। দেখো খ নাম্বার বলছিল যে বিশাল হচ্ছে টোটাল হচ্ছে নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করো। তাহলে হচ্ছে আমরা কোম্পানির নাম লিখে ফেলি রিফার অ্যান্ড কোম্পানি লিমিটেড। রিফার অ্যান্ড কোম্পানি লিমিটেড বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী কত সালে নাম পড়েছিল? 2018 সাল। তাহলে লিখবো যে 2018 সালের 31 ডিসেম্বর 2018 সালের 31 ডিসেম্বর 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য
বছরের জন্য বলে আমরা সবটা কেটে ফেলি। দেখো আমরা কি বলেছিল যে নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করো। তাহলে হচ্ছে আগে আমরা লিখলাম কোম্পানির নাম রিফান্ড কোম্পানি লিমিটেড, বিশদ আয় বিবরণী 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। তাহলে একটু খেয়াল করো, এখানে হচ্ছে আমার টাকাটা তিনটা দিবা। তাহলে আমরা কি লিখব? বিবরণ টাকা টাকা টাকা। একটু খেয়াল করো, তাহলে আমার প্রশ্নে বলেছিল 2018 সালের মোট মুনাফা এত টাকা ধরে কত টাকা? 5,15,000 টাকা। তাহলে আমরা লিখে ফেলি যে মোট মুনাফা কত টাকা ছিল? মোট মুনাফা ছিল 5,15,000 টাকা। ঠিক তেমনই ধরে করি, মোট মুনাফা হচ্ছে 5,15,000, 5,15,000, অর্থাৎ মোট মুনাফা ছিল 5,15,000 টাকা। এবার মোট মুনাফা থেকে আমরা বাদ দিব পরিচালন ব্যয়গুলো। মোট মুনাফা থেকে কি বাদ দিব? মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়গুলো অবশ্যই বাদ দিব। তাহলে আমরা লিখব বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়, অর্থাৎ এই প্রশ্নে কি কি পরিচালন ব্যয় ছিল সেগুলো অবশ্যই আমাকে কি করতে হবে? সেগুলো লিখতে হবে। বা দেখো পরিচালন ব্যয়গুলো কি কি ছিল, দেখো রয়েছে বেতন, রয়েছে বিজ্ঞাপন, রয়েছে। এবার একটু খেয়াল করো সমন্বয় কোনো কিছু বলে দেওয়া আছে কিনা। প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি, সাধারণ তহবিলে স্থানান্তর করতে এখানে দরকার নেই। দালাল যন্ত্রপাতি এটাও বলবে না। শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, তার মানে এখানে কোনো কিছু নেই। বেতন কত রয়েছে? বেতন 70,000, বিজ্ঞাপন 25,000। তাহলে আমরা লিখতে পারি বেতন কত টাকা? বেতন 70,000, বিজ্ঞাপন আছে 25,000। তাহলে বেতন লিখলাম, বিজ্ঞাপন লিখলাম। আর দেখো রয়েছে বহিঃপরিবহন 10,000, ইজারা সম্পত্তির অবলম্বন রয়েছে কত? 60,000 টাকা। বহিঃপরিবহন কত? 10,000। অফিস ভাড়া, বহিঃপরিবহন কত টাকা? বহিঃপরিবহন হচ্ছে 10,000। তারপর দেখো হচ্ছে অফিস ভাড়া রয়েছে 45,000। 10,000 অফিস ভাড়া, 45,000। ইজারা সম্পত্তির অবলম্বন, একটু খেয়াল করো, ইজারা সম্পত্তির অবলম্বন বা অপচয় যেগুলো ছিল অবশ্যই সেগুলো এখানে বসে যাবে। তাহলে ইজারা সম্পত্তি ছিল কত টাকা? 60,000 টাকা। এখানে বলেছিল কত? 10 বছর। তাহলে অবলম্বন কত হবে? 1/10। তার মানে এখানে ইজারা সম্পত্তি 60,000 হচ্ছে 60,000 এর কি বলেছিল? 1/10। তার মানে হচ্ছে আমরা গুণ করব 1/10 বা 10 দ্বারা ভাগ করলে হয়ে যাচ্ছে। তাহলে কত হলো? 6,000। তারপরে দেখো আর কোনো কিছু বলে দেওয়া আছে কিনা। ইজারা সম্পত্তি গেল, এখানে এটা বলবে না। এবার একটু দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি কিছু বলে দেওয়া আছে কিনা। প্রাপ্য হিসাবে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি করতে হবে। প্রাপ্য হিসাবে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি করতে হবে। তাহলে অবশ্যই লিখবো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। কি লিখবো? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখানে ছিল কত? 2,05,000। তাহলে প্রাপ্য হিসাব ছিল। তাহলে আমরা লিখবো যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল কত টাকা?
এখানে 2,05,000 ছিল প্রাপ্য হিসাব, প্রশ্নে বলে দিয়েছে প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। তাহলে হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকার উপরে? 2,05,000 এর উপরে। তাহলে হচ্ছে 2,05,000 এর উপর কত পার্সেন্ট ধরবো? 5%। যেহেতু প্রশ্নে বলে দিয়েছিল টোটাল প্রাপ্য হিসাব 2,05,000 এর উপর কত পার্সেন্ট ধরতে হবে? 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। তাহলে 2,05,000 এর 5% করলে হচ্ছে কত টাকা? 10,250 টাকা। 10,250। একটু খেয়াল করো, এখান থেকে হচ্ছে পুরাতনটা কি হয়ে যাবে? অবশ্যই বাদ যাবে। তাহলে এখানে বাদ ছিল পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, অর্থাৎ র্যামিলে যেটা থাকবে অনাদায়ী পাওনা সঞ্চিতি সেটি হচ্ছে পুরাতন পাওনা সঞ্চিতি। তাহলে এই যে নতুনটা থেকে পুরাতনটা কি করতে হবে? অবশ্যই বাদ দিতে হবে। তাহলে লিখবো হচ্ছে বাদ পুরাতন সঞ্চিতি, বাদ পুরাতন সঞ্চিতি কত টাকা? 10,000। তাহলে এখানে থাকবে কত? 250। এবার দেখো একটু অঙ্ক কিন্তু হয়ে গেছে। এবার হচ্ছে আমরা অবচয় সমূহ দেখব। অবচয় বলেছিল দালান ও যন্ত্রপাতির উপর যথাক্রমে 5% ও 10% হারে অবচয় ধার্য করতে হবে। তাহলে এবার আমরা লিখব অবচয় সমূহ। এবার আমরা লিখব অবচয় সমূহ। দালান কোঠা, দালান কোঠা আর কি ছিল? দালান কোঠা আসলে যন্ত্রপাতি 1,25,000 এর 1,25,000 এর কত পার্সেন্ট করব? 10%। আর যন্ত্রপাতি ছিল যন্ত্রপাতি 70,000। 70,000 এর উপর কত পার্সেন্ট করব? 70,000 না সরি 7 লক্ষ ছিল। যন্ত্রপাতি ছিল 7 লক্ষ, 5%। মানে 7 লক্ষ যদি 1,25,000 10% করি তাহলে হবে কত? 12,500। 12,500। আর 7 লক্ষ যদি 5% করি তাহলে হবে কত? 35,000। তাহলে 35,000 47,000। ঠিক আছে বন্ধুরা, এটি ছিল আমার টোটাল অঙ্ক। এবার আমরা শুধু যোগ বিয়োগ করলে অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই হচ্ছে মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় গুলো বাদ দিতে হবে। তাহলে এই পরিচালন ব্যয় গুলো টোটাল বাদ দেওয়ার পরে অর্থাৎ টোটাল এবার আমরা এগুলো কি করব? যোগ করব। 70,000 25,000 10,000 45,000 6,250,000 47,500 এইগুলো যোগ করে এখান থেকে কি করব? অবশ্যই মাইনাস করব। মাইনাস করার পর যেটি হবে সেটি হচ্ছে যদি হচ্ছে আমার অর্থাৎ এই টাকা থেকে যদি এই টাকাটা কম হয় তাহলে নেট মুনাফা, আর যদি এই টাকাটার চেয়ে এই টাকাটা বেশি হয়ে যায় তাহলে অবশ্যই নেট ক্ষতি। প্রশ্ন বলেছিল এত টাকা ধরে নেট মুনাফা অবলিক নেট ক্ষতি নির্ণয় করো। অর্থাৎ যদি নেট মুনাফা হয় আমরা মুনাফা লিখবো, যদি ক্ষতি হয় অবশ্যই ক্ষতির কথাটা লিখবো। তাহলে টোটাল আমরা যোগ করি হবে 2,03,750। তাহলে কত হচ্ছে? 2,03,750। তাহলে অবশ্যই এটা ছিল 5,15,000 আর এখানে 2,03,750। তাহলে অবশ্যই আমার কোম্পানির জন্য নেট মুনাফা হয়েছে। তাহলে আমরা 3,11,250 বিয়োগ করো 3,11,250। এটার নাম কি? এটা হচ্ছে নেট মুনাফা। নেট মুনাফা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমার অঙ্কটা যে কি বলেছিল অবশ্যই আমরা কি নির্ণয় করতে পেরেছি। প্রশ্ন করেছিল 2018 সালের 31 ডিসেম্বর হচ্ছে মোট মুনাফা এত টাকা ধরে উক্ত বছরের নেট মুনাফা তৈরি করো। তাহলে অবশ্যই তোমরা এটি তৈরি করতে পেরেছো। দেখো এখানে বলেছিল যে রিফাত এন্ড কোম্পানির টোটাল হচ্ছে যে আয়টা ছিল সেটি আমরা লিখে ফেললাম, এবং এটি লেখার পরে অর্থাৎ এখান থেকে যেটি বলেছিল আমার যে বেতন পরিচালন ব্যয় যে সংক্রান্ত খরচগুলো ছিল সেই পরিচালন ব্যয়গুলো আমরা লিখেছি। লেখার পর টোটাল টাকা থেকে এটি বিয়োগ দিয়েছি। বিয়োগ দেওয়ার পর যেটি হলো এটির নাম হচ্ছে নেট মুনাফা। এবার দেখো গ নাম্বারটা হচ্ছে নতুন একটি টপিক তোমাদের কাছে। এটি হচ্ছে যখন আমরা এই অধ্যায় করিয়েছিলাম তখন এই অধ্যায় সম্পর্কে আলোচনা করেছিলাম, আবার একটু আলোচনা করছি। এটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী। তাহলে অর্থাৎ আমরা লিখে ফেলি মালিকানা সত্ত্ব বিবরণী সবটা একই রকম। রিফাত কোম্পানি এখানে হবে মালিকানা সত্ত্ব বিবরণী।
মালিকানা সত্ত্ব বিবরণী একটু খেয়াল করো, এখানে হচ্ছে আমরা বিবরণ এখানে একটু খেয়াল করো, এখানে হচ্ছে আমাকে যে জিনিসটা লিখতে হবে বিবরণ লিখলাম। এবার একটু খেয়াল করো, মালিকানা সত্ত্ব বিবরণী দুই ভাগে করা যাচ্ছে, সবগুলো তোমরা আগের স্টাইলে করতে পারো বা আমি যে স্টাইলে করাচ্ছি এটিও করতে পারো। তাহলে দেখো প্রথমে হচ্ছে বিবরণ লিখলাম, তারপরে হচ্ছে আমার এই অঙ্কে রয়েছে শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি ও সংরক্ষিত আয়। অর্থাৎ এই তিনটা জিনিসের সব যদি আমরা আলাদা আলাদা করে ফেলি, শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি আর হচ্ছে সংরক্ষিত আয়, তাহলে আমরা করলাম শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয় আর হচ্ছে মোট টাকা। তাহলে হচ্ছে শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয়, আর হচ্ছে মোট টাকা। তাহলে হচ্ছে বিবরণ, শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয় আর হচ্ছে মোট টাকা। একটু খেয়াল করো, অর্থাৎ টোটাল আমরা প্রারম্ভিক উদ্বৃত্ত অর্থাৎ বছরের শুরুতে যেগুলো ছিল, শেয়ার মূলধন যত টাকা ছিল, সাধারণ সঞ্চিতি যত ছিল, এটা এবং সংরক্ষিত আয় যদি থাকে তো এটা নিয়ে আমরা অঙ্কটা শুরু করব। তাহলে প্রথমে লিখব প্রারম্ভিক উদ্বৃত্ত, খেয়াল করো, এখানে প্রশ্ন ছিল হচ্ছে শেয়ার মূলধন 10 টাকা মূল্যের 60,000 শেয়ার, তাহলে টোটাল সাধারণ শেয়ার মূলধন ছিল কত টাকা? 6 লক্ষ টাকা। তাহলে আমরা 6 লক্ষ লিখে ফেললাম। এটা দেখো সাধারণ সঞ্চিতি প্রশ্ন বলে দেওয়া ছিল, সাধারণ সঞ্চিতি হচ্ছে কত? 25,000 টাকা। একদমই সহজ অঙ্ক, 25,000। সংরক্ষিত আয় কোনো কিছু বলে দেওয়া নেই, তাহলে মোট টাকা হবে কত? 6 লক্ষ 25,000। তারপরে একটু খেয়াল করো, তারপরে হচ্ছে চলতি বছরের যদি নিট মুনাফা প্রশ্নে দেওয়া থাকে, অর্থাৎ এই নিট মুনাফাটা হচ্ছে কি? সংরক্ষিত আয়। তাহলে নিট মুনাফাটা হচ্ছে কি? সংরক্ষিত আয়। তাহলে চলতি বছরের নিট মুনাফা আমরা কত টাকা করতে, অর্থাৎ প্রশ্নে ছিল কত টাকা? চলতি বছরের নিট মুনাফা, দেখো একটু খেয়াল করো, প্রশ্নে একটি মুনাফার অঙ্ক দেওয়া রয়েছে যে চলতি বছরের নিট মুনাফা, অর্থাৎ এই টাকাটা হচ্ছে আমাকে বসাতে হবে কত টাকা? 3 লক্ষ টাকা। তাহলে আমরা লিখব চলতি বছরের নিট মুনাফা 3 লক্ষ। তাহলে আমরা লিখে ফেলি চলতি বছরের নিট মুনাফা। চলতি বছরের নিট মুনাফা ছিল কত টাকা? 3 লক্ষ টাকা। তাহলে অবশ্যই আমরা এটা সংরক্ষিত আয় বসে যাবে 3 লক্ষ টাকা। তারপরে খেয়াল করো, তারপর হচ্ছে আয়কর সঞ্চিতি। কি হবে? আয়কর সঞ্চিতি। যেহেতু আয়কর সঞ্চিতি মানে অবশ্যই উদ্বৃত্ত হতো, তাহলে অবশ্যই বলবো কোথায়? সংরক্ষিত আয়। আয়কর সঞ্চিতি রয়েছে কত টাকা? আয়কর সঞ্চিতি হচ্ছে 8,000 টাকা। তাহলে তো আয়কর সঞ্চিতি, আয়কর সঞ্চিতি কত টাকা? এখানে কিছু বলবো না, তাহলে কত? 8 টাকা। তারপর দেখো বলা রয়েছে আয়কর। কি বলে দেওয়া রয়েছে? আয়কর। তাহলে আয়কর যেটা রয়েছে, তাহলে অবশ্যই আমার আয়কর কোথা থেকে বাদ যাবে? সংরক্ষিত আয় থেকে আয়করটা বাদ দিতে হবে এবং মোট টাকা থেকেও মাইনাস করতে হবে। তাহলে অর্থাৎ আমরা লিখব আয়কর। আয়কর কত টাকা ছিল? আয়কর ছিল 10,000 টাকা। তাহলে সংরক্ষিত আয় থেকে অবশ্যই আয়করটা বাদ যাবে। 10,000 মাইনাস করলাম, এখানেও হচ্ছে 10,000 মাইনাস করলাম। তারপর দেখো বলে দেওয়া রয়েছে, প্রশ্ন কথা বলে দিয়েছিল যে সাধারণ সঞ্চিত তহবিলে 15,000 টাকা স্থানান্তর করতে হবে। কি করতে হবে? সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে কত টাকা? 15,000 টাকা। তাহলে অবশ্যই আমরা সাধারণ সঞ্চিতি তহবিলে 15,000 টাকা স্থানান্তর করব। সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর
সঞ্চিতি তহবিলে স্থানান্তর একটু খেয়াল করুন, সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে কত টাকা? 15,000 টাকা। তাহলে অবশ্যই আমার এখানে যোগ করতে হবে, আর অবশ্যই আমার সংরক্ষিত আয় থেকে এই টাকাটা চলে আসবে, কারণ আমার টোটাল এই টাকাটা নিয়ে এখানে করতে হবে। তার মানে এখানে যেহেতু যোগ, তাহলে এখান থেকে অবশ্যই কি হয়ে যাবে? অবশ্যই বিয়োগ হয়ে যাবে। কারণ আমার 10 টাকা রয়েছে আমার কাছে, তাহলে 10 টাকা যদি অন্য কোনো ব্যক্তিকে দেই, তাহলে অবশ্যই আমার থেকে মাইনাস, তার কাছে প্লাস। এখানে সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে, মানে সাধারণ সঞ্চিত তহবিলে যোগ করলাম, আর এই টাকাটা পাচ্ছি কোথায়? এখান থেকে, তাহলে এখান থেকে কি করব? মাইনাস করব। তারপর দেখো বলছিল যে ঘোষিত লভ্যাংশ, কি বলেছিল? ঘোষিত লভ্যাংশ, শেয়ার মূলধনের উপর 10% ঘোষিত লভ্যাংশ ঘোষণা করতে হবে। শেয়ার মূলধন, তাহলে এই টাকার উপর কত পার্সেন্ট? 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। তাহলে অবশ্যই যেহেতু লভ্যাংশ ঘোষণা করতে হবে, তার মানে অবশ্যই এটা দিয়ে দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি ঘোষিত লভ্যাংশ। ঘোষিত লভ্যাংশ কত টাকার উপরে? 6 লক্ষের উপরে। 6 লক্ষের উপর কত পার্সেন্ট? 10%। তার মানে কত টাকা? তার মানে হচ্ছে 60,000 টাকা। তাহলে 60,000 টাকা সংরক্ষিত আয় থেকে অবশ্যই মাইনাস হয়ে যাবে। এখানে কিছু বলবে না, এখানে কিছু বলবে না, অবশ্যই মূল টাকা থেকে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে দেখো এই অঙ্কে আর কিন্তু কোনো কিছু বলে দেওয়া নেই। আর কি কোনো কিছু বলে দেওয়া আছে? না। তাহলে আমরা হচ্ছে টোটালগুলো যোগ করে ফেলবো। আর হলো কত? 6 লক্ষ, এখানে হচ্ছে 25,000 আর 15,000, 25 আর 40,000। তাহলে এখানে কত হচ্ছে? 3,08,000 থেকে বাদ দিব 60, 70, 80, 85,000। তাহলে হবে কত? 2,23,000। 2,23,000। আর এখানে হচ্ছে 6,25,000 এর সাথে 3 লক্ষ যোগ করবো, 8,000 যোগ করবো, আর 10,000 আর 60,000 মাইনাস করলে হবে 8,63,000 টাকা। 8 লক্ষ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোট টাকা হলো কত? 8,63,000 টাকা। তাহলে এই অঙ্কটা বলেছিল আমার 2018 সালের 31 ডিসেম্বর তারিখে নেট মুনাফা 3 লক্ষ টাকা ধরে মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করো। তার মানে আমরা এই যে নেট মুনাফাটা যেটা ধরেছি সেটি হচ্ছে কত? 3 লক্ষ টাকা। এটা কোথায় ছিল? প্রশ্নে প্রদত্ত। তোমরা এটা লিখে দিতে পারো, প্রশ্নে প্রদত্ত। প্রশ্নে প্রদত্ত। আর প্রশ্নে যদি না বলা থাকতো তাহলে অবশ্যই আমাকে কি করতে হতো? আমরা খ নম্বরে যে আনসারটা বের করেছিলাম ওখান থেকে নিয়ে উত্তরটা নিয়ে এখানে বসাতে পারতাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কুমিল্লা বোর্ড 2019 সালটা করে ফেললাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কিনা অঙ্কে কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবা। তাহলে ঠিক আছে। আর বাড়ির কাজ করবো হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালের আর্থিক অবস্থার বিবরণী অধ্যায়ে যে প্রশ্নটা করেছিল সেটি অবশ্যই বাসার কাজ করলাম। তাহলে ঠিক আছে, ক্লাস আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই সর্বদা ভালো থাকবে, সুস্থ থাকবে।